হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও ভিলেজ স্টাইল মনসুন স্পেশাল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। এটা অবশ্যই আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি, আর সেটা অবশ্যই আজকে আমি প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করব। বানিয়েছি তো বহুবারই, কিন্তু আজকে প্রথমবার শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আজকের আমি কচু শাকের, মানে এটা হচ্ছে দুধমান কচু শাকের রেসিপি আমি আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকের প্রথমবার করব। তাহলে চলো ঝটপট দেরি না করে বলে দিই। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ যেহেতু ভিডিওটা নতুনত্ব বা ইউনিক স্টাইল, তাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা যদি কোনো কারণে ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, তার ফলে তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তোমাদের প্রবলেম হতে পারে। তো আজকের আমি বানাবো চিংড়ি দিয়ে দুধমান কচু বা চিনেমান কচু শাকের তরকারি। তো চিংড়ি দিয়ে চিনেমান কচু বা দুধমান কচু শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে দুধমান কচু শাক নিয়েছি। শাকগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, অবশ্যই আমাদের জমির থেকে তোলা শাকগুলো। আর দেখতেই পাচ্ছ, সবার প্রথমে কচু শাকগুলোকে হালকা করে জাস্ট ভাপিয়ে নেব। এখানে প্রচুর সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। যে কোনো শাকসবজিরই নিজস্ব একটা কষ্টা জল থাকে বা কষ্টা ভাব থাকে, সেটাকে কাটিয়ে নেওয়ার জন্য হালকা করে সেদ্ধ করে নিতে হবে। তো শাকটাকে আমি সবার প্রথমে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এই সময়ের মাঝখানে শাকটা যতক্ষণে ভাপানো হচ্ছে তার মাঝখানে যা কিছু লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন কিন্তু দুধমান কচু শাকটাকে হালকা করে ভাপিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায়। এখানে নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা, রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, নিয়েছি লবণ, এখানে নিয়েছি কালো জিরে আর তেজপাতা, এটা অবশ্যই ফোড়নের জন্য, আর লাগছে হলুদের গুঁড়ো। তো সবার প্রথমে আমি এখন আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে আলুটাকে ভালো করে হলুদের গুঁড়োটা মাখিয়ে নেব। আর এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে যেভাবে শেয়ার করছি বন্ধুরা, এটা একদমই এইভাবেই করতে হবে। হয়তো ভাবছো আলু, এটা কিন্তু একেবারে গ্রাম্য পদ্ধতিতে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এটা কিন্তু এইভাবেই তোমাদেরকে বানাতে হবে। তো এখন আলুতেও হলুদের গুঁড়ো মাখানো কমপ্লিট, আর সমস্ত মশলাও একেবারে রেডি। তাহলে আর দেরি করব না বন্ধুরা, এখন সোজা চলে যাব রান্নাতে। তো বন্ধুরা, আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল। তেলটাকে সবার প্রথমে একেবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এখন কিন্তু সর্ষের তেলটা খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন সবার প্রথমে হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিই, আর আলুগুলোকে কিন্তু একদমই খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে, কারণ যেহেতু দুধমান কচুর শাক রান্না করছি বা যে কোনো শাকসবজির ক্ষেত্রে জল কিন্তু দিতে সেভাবে লাগে না। আর সেখানে যেহেতু কচুর শাক রান্না করছি, সেখানে তো জল দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাই আলুটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতেই ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে আমি তেল থেকে তুলে নেব। আর যে কোনো ভাজা জিনিস একটু যদি ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু তেলটা খুবই কম ওঠে। যতটা সম্ভব তেলটাকে এইভাবে ঝরিয়ে কিন্তু তুলে নিলে ভালো হয়। আলু ভাজার তেলে দিয়ে দেব লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখানো চিংড়িগুলোকে প্রতিবারের মতো হালকা ভেজে তুলে নেবো। তোমাদেরকে প্রতিবার চিংড়ি রান্না করার সময়, মানে চিংড়ি দিয়ে কিছু রান্না করার সময় আমি সবসময় বলে থাকি, চিংড়িকে খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। খুবই হালকা করে যা শুনতে পারতে ভেজে 2 মিনিট সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে। চিংড়িগুলো কিন্তু এখন হালকা ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া কিন্তু ভাজবো না। তো চিংড়িগুলোকেও আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে যতটা সম্ভব তেল ঝরিয়ে এভাবে তুলে নেব।
এখন কিন্তু আলু আর চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন ওই একই তেলে প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে আর তেজপাতা ফোড়ন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সবার প্রথমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে, পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কারণ আমরা সবাই জানি পেঁয়াজের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটা কাটিয়ে নেওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়েছে ঠিকই, কিন্তু এখনও কিন্তু পেঁয়াজের সম্পূর্ণ কাঁচা গন্ধ একেবারে চলে যায়নি। এখন আমি দিয়ে দেব অবশ্যই টেস্টের জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর যে কোনো শাকসবজি রান্না করতে গেলে একটু মিষ্টির প্রয়োজন হয়। এটাতে কিন্তু তরকারিটা খুব বেশি মিষ্টি হবে না, খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে, মানে সমস্ত মশলাটাকে কিন্তু চিনিটা ব্যালেন্স করে। তো এখন পেঁয়াজটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। এখন কিন্তু বন্ধুরা পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর তার থেকেও বড় কথা, পেঁয়াজের থেকে পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারে চলে গেছে। শুধু পেঁয়াজ নয়, আমরা যারা মোটামুটি রান্না করি তারা সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলার কষানোটা একটা বিশাল বড় ব্যাপার। মশলার যদি কোনো রকম কাঁচা গন্ধ ছাড়ে বা কাঁচা থেকে যায়, সেক্ষেত্রে তরকারিটাও খুব চটজলদি নষ্ট হয়ে যায়। তাই সেটা মাথায় রেখে প্রত্যেকটা মশলাকে আমাদের ভালো মতো কষিয়ে নিতে হয়। তো এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে পুরো মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নেব, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত। আর আবারও সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কারণ আদা, রসুন, লঙ্কা এগুলো প্রত্যেকটা মশলারই একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু কাটিয়ে নিতেই হবে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে করে মশলাটা পুরোপুরি কষানোর আগে কোনোভাবে পুড়ে না যায়। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ পুরো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার চারদিক থেকে তেলও ছেড়ে গেছে। আর সব থেকে বড়ো কথা, সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ একেবারে চলে গিয়ে খুব সুন্দর একটা মানে কষানো ভাজা মশলার স্মেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি সবার প্রথমে আবারও কষানো মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। কারণ প্রথমেই বলেছি তরকারিটাতে যেহেতু জল দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আলুটাকে যতটা সম্ভব একটুখানি ভেজে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে। কারণ কচু শাকটা ভাপানো রয়েছে, আর কচু শাক ভাপানো মানেই কিন্তু অনেকটা সেদ্ধ ওখানেই হয়ে যায়। তো এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। আর আঁচটা এখন অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে আলুর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার, চিংড়ির ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে। তো বন্ধুরা, ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়িগুলো দেওয়ার পরে আবারও 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে আলুগুলোকে ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর খুব সুন্দর একটা স্মেল তো অলরেডি ছাড়তে শুরু করেইছে। আর একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবে চারদিক থেকে আবারও তেল ছেড়ে গেছে। তো এখন আমি ভাপানো দুধমান কচু শাকগুলোকে দিয়ে দেবো কড়াইতে। আর এখন কিন্তু আঁচটা একেবারে লো ফ্লেমে করে দিতে হবে। লো ফ্লেমে করে দিয়ে সবার প্রথমে ভালো করে মিক্সড করে নিতে হবে আলু, চিংড়ি সমস্ত মশলার সঙ্গে। ভাপানো দুধমান কচু শাকগুলোকে ভালো করে প্রথমে একটু মিক্সড করে নেব, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর এরপর থেকে পুরো রান্নাটাও একেবারে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে 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 নিতে হবে, যাতে করে আলুটা খুব ভালো মতো যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যায়। আর শাকের মধ্যে যাতে চিংড়ির ফ্লেভার, সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
এখন কিন্তু 2-3 মিনিট হয়ে গেছে। আমি কচু শাকগুলোকে ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কচু শাকটা দেওয়ার সাথে সাথে অলরেডি জল ছাড়তে শুরু করেছে। তাই আঁচটাকে কিন্তু একটু খেয়াল করে আমাদের লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে বাকি রান্নাটা করে নিতে হবে। আর আমি কড়াইটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে আলু বা শাক সমানভাবে সেদ্ধ হয়। আর তার থেকেও বড় কথা, সমস্ত মশলাটা যাতে খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মেশে, সেটা মাথায় রেখেই কিন্তু বেশিক্ষণ ঢাকনাটা দেওয়া যাবে না। তার কারণ অলরেডি কচু শাকটা সেদ্ধ হয়ে রয়েছে আর অনেকটা পরিমাণ জলও ছাড়তে শুরু করে দিয়েছে। তাই সেটা মাথায় রেখে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিতে হবে। এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। কড়াইটাকে আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কচু শাকটাকে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রান্না করে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ, যেহেতু লো আঁচ করা ছিল আর ঢাকা চাপা দেওয়া ছিল, তাই আরও কিছুটা পরিমাণ জল কিন্তু বেরিয়ে গেছে। আর সেই সাথে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 90% সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আর ঢাকা চাপা না দিয়ে বাকি রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে 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 নেব। আর কিন্তু একেবারেই ঢাকা চাপাও দেব না, আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেও রাখবো না। যতটা সম্ভব জলটাকে একেবারে শুকনো হওয়া পর্যন্ত আর আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত বাকি রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় আরও 10 মিনিট মতো সময় লেগে গেল মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রান্নাটা করে নিতে। আর এখন কিন্তু আলুটা একেবারে 100% সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। আর দেখেই বুঝতে পারছো, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। আর যদিও যেটুকু জল ঠান্ডা হতে হতে বেরোয়, তাহলেও আলু যেহেতু রয়েছে টেনে যাবে। আমার আজকে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। চিংড়ি দিয়ে দুধমান কচু শাকের তরকারি একেবারে রেডি। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের পাতে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও ইউনিক স্টাইল, ভিলেজ স্টাইল, এটা অবশ্য আমার মায়ের থেকে শেখা একটা রেসিপি, দুধমান কচুর রেসিপি তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করে নিলাম। খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার প্রতিনিয়ত লক্ষ্য থাকে তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের ইউনিক স্টাইল রেসিপি, একদম নতুনত্ব স্বাদের কোনো রেসিপি শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর এরপর থেকে বন্ধুরা, তোমরা এই ধরনের যেমন দুধমান কচু শাকের যদি অন্য কোনো রেসিপি তোমাদের জানা থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো নেক্সট টাইম যখন আমি দুধমান কচু শাকের আবারও কোনো রেসিপি ট্রাই করব, অবশ্যই যে আমাকে কমেন্ট করে জানাবে তার রেসিপিটাই আমি তুলে ধরবো এবং তার নাম অবশ্যই আমার ভিডিওতে থাকবে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর এইভাবে দুধমান কচু শাকের তরকারি বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত, জাস্ট জমে ক্ষীর, অসাধারণ খেতে লাগে। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো ইউনিক স্টাইল রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। দুধমান কচুর হোক বা চিকেনের বা মাটনের বা মাছের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি, অবশ্যই ইউনিক স্টাইল রেসিপি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার সঙ্গে থেকো, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো। আজকের মতো বিদায়।